ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরে শেষ হবে গণহত্যার মূল হোতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। মিয়ানমার সীমান্তে প্রায় শতভাগ আরাকান আর্মির দখলে, ঝুলে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। জমকালো আয়োজনে দেয়া হলো ইটিভি সিজেএফপি অ্যাওয়ার্ড, সাংস্কৃতিক উন্নয়নে পাশে থাকার ঘোষণা ২১-এর কর্ণধার আব্দুস সালামের। দিনের পর দিন অনির্বাচিত সরকার ক্ষমতায় থাকা ঠিক নয়, অন্তর্বর্তী সরকার ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে, এমনটাই বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে সচিবালয়ে আগুনের ঘটনায় জড়িতদের নাম দ্রুত প্রকাশের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপাড়া আলোচনায় অংশ নেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তিনি বলেন, চাল, ডাল, তেল সহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই। ইচ্ছে করেই সরকার নির্বাচন বিলম্বিত করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম। নতুন একটি প্রস্তাব দিয়েছেন, ১৭ বছর হবে আপনার ভোটার তালিকা হওয়ার জন্য আপনার ন্যূনতম বয়স। এখন তাহলে কি করতে হবে? আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে হবে। এই জিনিসটা তো কনসেনসাস না। আপনি ইউ আর দ্য চিফ এক্সিকিউটিভ, আপনি প্রথমেই বলে দিচ্ছেন যে ১৭ বছর হলে ভালো। ধারণা হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সভায় দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, ভারতে বসে ফ্যাসিস্ট হাসিনার ষড়যন্ত্র চলছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে, এটাই আজকে সকলের শপথ। দেশ এক ভয়ানক বিপদের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশঙ্কার কথা জানান ১২ দলীয় জোট নেতা মোস্তফা জামাল হায়দার। জাতীয় ঐক্যকে সুপ্রতিষ্ঠিত করে সেই বৈদেশিক যে ষড়যন্ত্র, যুদ্ধাবস্থা, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করার যে পায়তারা, তাকে মোকাবিলা করতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, ষড়যন্ত্র প্রতিহত করতে হলে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কারো কথা নয়, নির্বাচনের ম্যাপ আপনাকে দিতে হবে। নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। দ্রুত নির্বাচন দিলেই সব ষড়যন্ত্র ব্যর্থ হতে পারে বলে মনে করেন অন্যান্য রাজনৈতিক নেতারা। দয়া করে অতি সত্বর সুযোগ করে দেন। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। আগামী ১৬ ডিসেম্বরের আগে শেখ হাসিনা সহ জুলাই গণহত্যার শীর্ষ নির্দেশদাতাদের বিচার সম্পন্ন হবে। রাজধানীতে এক সংলাপে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আরও জানান, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হচ্ছে গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন। আর গুম ও হত্যায় সহায়তাকারী ডিজিএফআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার বিলুপ্তি দাবি করেন সংলাপে অংশ নেওয়া বিশিষ্টজনেরা। শিউলি শব্দমী রিপোর্ট। ঐক্য, সংস্কার ও নির্বাচন বিষয়ে ২ দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিন। এতে অংশ নিয়ে গত ১৬ বছরে গুম, খুন ও নির্যাতনের প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। আমরা ১৩-১৪ সালে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো, স্পেশালি বিএনপি এবং জামাতের উপরে যে বাজে রকমের টর্চার, কিলিং, গুলি চালানো আমরা দেখেছি।
এর প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার হতে হবে। যেসব গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে গুম খুন করা হয়েছে তাদের বহাল তবিয়তে রেখে সুষ্ঠু বিচারিক কাজ করা যাবে না বলেও মন্তব্য তাদের। সিস্টেমের যে সমস্ত কম্পোনেন্টগুলিকে ব্যবহার করা হয়েছে, গোয়েন্দা সংস্থা, পুলিশ, এসবি, তারপরে আপনার সিআইডি, এখনো পর্যন্ত কিন্তু এই সমস্ত ইনফেক্টেড কম্পোনেন্ট বহাল তবিয়তে কিন্তু রয়ে গেছে। সংলাপে অংশ নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, আগামী প্রজন্মকে ইতিহাসের দায় থেকে মুক্তি দিতেই জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করা হবে। এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে, আমাদের কাছে এই ক্রেডিবিলিটিটা মেনটেন করা অনেক বেশি চ্যালেঞ্জের। গণহত্যার মাস্টারমাইন্ডদের শাস্তির ব্যবস্থা করা সরকারের প্রধান লক্ষ্য বলে জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। গণহত্যার যিনি প্রধান নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা সহ তার যে নিচের দিকের কয়েকজন ছিলেন তাদের বিচারকে প্রায়োরিটাইজ করছি এবং আমরা দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারটা শেষ করতে চাই। গণহত্যার বিচারে সরকারের বিন্দুমাত্র গাফিলতি নেই উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর ও ধারাবাহিক গুম খুনের সুষ্ঠু বিচার সম্পন্ন করা সরকারের অন্যতম দায়িত্ব। আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগে এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো। বিচার ও সংস্কার কাজে জাতীয় ঐক্য যাতে অটুট থাকে, সবাইকে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার সীমান্তে প্রায় শতভাগ আরাকান আর্মি দখলে চলে গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে এখনই কথা বলা যাচ্ছে না বলেও জানান তিনি। শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে তিনি কথা বলেন। এছাড়াও ভূ রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে জাতীয় ঐক্যের আহ্বান আসে সংলাপ থেকে। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। মিয়ানমারে চলছে গৃহযুদ্ধ। জান্তা সরকারের বিরুদ্ধে বিভিন্ন ফ্রন্টে যুদ্ধে লিপ্ত বিদ্রোহী গ্রুপগুলো। রাখাইন রাজ্যে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমারের 350 কিলোমিটার সীমানার পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 2 দিনব্যাপী জাতীয় সংলাপের শেষ দিনের অধিবেশনে ভূ রাজনৈতিক আলোচনায় প্রাসঙ্গিক হয়ে ওঠে বিষয়টি। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রংহোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ তো আমাদের দেখতে হবে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। দেশের পররাষ্ট্রনীতি কারো ব্যক্তিগত স্বার্থে না হয়ে যেন দেশের স্বার্থ রক্ষায় হয় সে বিষয়ে আলোচনা করেন আলোচকরা। রাষ্ট্রের চেয়ে গ্রুপের বা একটা অলিগার্কির স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং তার মধ্যে যিনি প্রধান তার স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক সমাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের স্বার্থ, গণমানুষের স্বার্থটা প্রাধান্য পাবে। বাংলাদেশের একটা এমন পররাষ্ট্রনীতি দরকার যেটা বাংলাদেশের স্বার্থ রক্ষা করে এবং বাংলাদেশের স্বার্থের ভিত্তিতেই তার নিরাপত্তাটা আসলে নানাভাবে তার কৌশলটা নির্ধারিত হয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার গঠনের পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলোকে দেশের নাগরিকদের পক্ষে কাজ করারও আহ্বান আসে সংলাপে। প্রত্যেকটি দেশে আপনারা দেখবেন ন্যাশনাল সিকিউরিটি এবং ফরেন পলিসির ব্যাপারে একটা ব্রডার কনসেনসাস আছে। আমাদের কোনো ন্যাশনাল সিকিউরিটি আর্কিটেকচার বাংলাদেশে নাই, বাংলাদেশে সেটা আমরা করতে পারিনি। দেশের বর্তমান সংবিধানকে অগণতান্ত্রিক উল্লেখ করে এই সংবিধানকে সামনে রেখে সংস্কার কাজ সম্ভব নয় বলে মন্তব্য করেন আলোচকরা। এখন যদি আমরা সংবিধানের দোহাই দিই, আমরা অন্যান্য আইনের দোহাই দিই, এই সময় যদি আমরা কিছু সংস্কার করতে না পারি তাহলে আর কখনো করা যাবে না। বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। তার আমাদের খুঁজতে হবে যে এই সংবিধানের মধ্যে অগণতান্ত্রিক উপাদান কি আছে। সংস্কারের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ মতকে প্রাধান্য দেওয়ার কথা বলেন রাজনীতিকরা। সংখ্যাগরিষ্ঠ যে মত গ্রহণ করবে গণতন্ত্রে সেটাই সঠিক মত। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে
রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন। আবার আমন্ত্রণ ২১ সংবাদে। চাঁদপুরে কার্গো জাহাজের ৭ শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি ২ দিন পর প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুজ শিকদার। এর আগে চাঁদপুরে মেঘনা নদীতে কার্গো জাহাজে ৭ খুনের প্রকৃত ঘটনা উদ্ঘাটন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ লক্ষ টাকা আর্থিক সহায়তা ও নৌপথে চুরি ও ডাকাতি বন্ধসহ নিরাপত্তা জোরদারের দাবিতে চাঁদপুর সহ সারা দেশে এই কর্মবিরতির ডাক দিয়েছিল বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। শুক্র শনিবার কর্মবিরতিতে দেশে বিভিন্ন প্রান্তে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসহ মালামাল পরিবহনে স্থবিরতা নেমে আসে। কর্মবিরতি প্রত্যাহার করায় স্বস্তিতে ব্যবসায়ীরা। এবার আভিভা ফাইন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে লেনদেনের খরা কাটছেই না। ডিএসসির প্রতিবেদন বলছে গেল সপ্তাহে ডিএসসিতে লেনদেন কমেছে ২১.৩২%। গত সপ্তাহে দৈনিক গড়ে লেনদেন হয় ২৯৩,৫৩,৮০,০০০ টাকা। এর আগের সপ্তাহে ডিএসসিতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ ছিল ৩৭৩,৭,৪০,০০০ টাকা। এদিকে গেল সপ্তাহে ডিএসসির প্রধান সূচক ৩৭ পয়েন্ট কমে নেমে আসে ৫,১৮৪ পয়েন্টে, যা এর আগের সপ্তাহে ছিল ৫,২২১ পয়েন্ট। স্বাভাবিকভাবে গেল সপ্তাহটি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ভালো কাটেনি। প্রতিবারের মতো এবারও জাঁকজমকপূর্ণ আয়োজনে দেশের সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মাধ্যমের বছর সেরা পারফর্মারদের হাতে তুলে দেওয়া হলো ইটিভি সিজেএফবি সম্মাননা। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন ২১ টিভি চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাজনোভা মাহবুব সালাম। দেশের সাংস্কৃতিক উন্নয়নে ২১ টেলিভিশন সবসময় পাশে থাকবে বলে ঘোষণা দেন আব্দুস সালাম। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট, জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ঢাকা শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুম ২১ টেলিভিশন সিজেএফবি পারফরমেন্স পুরস্কার প্রদানের জন্য এমন জমকালো আয়োজন। দেশের বিভিন্ন অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিদের পদচারণায় মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠান। সঙ্গীত, চলচ্চিত্র এবং টেলিভিশন মিডিয়ায় বছরের সেরাদেরকে বাছাই করে প্রতি বছরই দেয়া হয় এই পুরস্কার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে শুরু হয় অনুষ্ঠান। জমকালো এই আয়োজনে উপস্থিত ছিলেন ২১ টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। ২১ টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, দেশের সংস্কৃতির উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছে ২১ টেলিভিশন। ভবিষ্যতেও এমন আয়োজনের সাথে থাকার ঘোষণা দেন তিনি। ২১ টেলিভিশন বরাবরই বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি এগুলো নিয়ে কাজ করেছে। এই যে নতুন বাংলাদেশ করার ক্ষেত্রে ইটিভি কাজ করতে চায় এবং ইটিভি কাজ করতে যে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেক বাধার সম্মুখীন হয়েছে। আমি পার্সোনালিও অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি, জেল খাটতে হয়েছে। এই যে সত্য, সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এই কারণে। সো আমার মনে হয় এখন আমাদের দেখেন ৫ই আগস্টের পর আমরা কিন্তু মুক্ত গণমাধ্যমের যে স্বাদ সেটা কিন্তু আমরা সবাই পাচ্ছি, সবাই কিন্তু বলতে পারছি, সবাই যার যার, এইটাই তো অনেক পাওয়া। এতদিন পরে এত সুন্দর একটি আয়োজন করেছে সবাই মিলে আমরা একসাথে, ইটিভি অ্যান্ড সিজেএফবি। ইটস রিয়েলি আ ওয়ান্ডারফুল মোমেন্ট ফর আস।
তো সবাই এভাবে আমরা একসাথে মিলেমিশে কাজ করব, এটাই আমার সবার কাছে চাওয়া। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন 21 টেলিভিশনের এই দুই কর্ণধার। এবার সিজেএফবি আজীবন সম্মাননা পেলেন সাংবাদিক শফিক রেহমান। 23তম সিজেএফবি বিশেষ সম্মাননায় ভূষিত হয়েছেন সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, অভিনেত্রী জয়া আহসান, সাংবাদিক ফাহিম আহমেদ, বিপণন ব্যক্তিত্ব সৈয়দ আলমগীর। 23তম সিজেএফবি সেরা পুরুষ শিল্পীর পুরস্কার পেয়েছেন রিয়াদ ও তানজিদ সরওয়ার। এবার সিজেএফবি সেরা নারী শিল্পীর পুরস্কার পেয়েছেন নাজমুম মুনিরা নেন্সি। সেরা গীতি কবি অ্যাওয়ার্ড পেয়েছেন আসিফ ইকবাল। বেস্ট মিউজিক ডিরেক্টরের পুরস্কার পান প্রিন্স মাহমুদ। সেরা টেলিভিশন রিপোর্টার হিসেবে পুরস্কার পেয়েছেন 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকির আজ্জু। এছাড়া এই অনুষ্ঠানে পারফর্ম করেন পরিমণি। সিজেএফবির বিগত 22 বছরে 21 টিভি টানা 7 বছর অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে যুক্ত ছিল। এবারই প্রথম টাইটেল স্পন্সর হয়ে সিজেএফবির সঙ্গে যাত্রা শুরু করল 21 টেলিভিশন। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইচ্ছে করে নির্বাচন বিলম্বিত করছে অন্তর্বর্তী সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। আগামী ডিসেম্বরে শেষ হবে গণহত্যার মূল হোতাদের বিচার, গুমে জড়িত সংস্থার বিলুপ্তি দাবি। মিয়ানমার সীমান্তে প্রায় 100% আরাকান আর্মির দখলে, ঝুলে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।